আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই সময় মেজর ডালিমের ইস্যুটা সামনে কে আনলো এবং এই এজেন্ডা কে বাস্তবায়ন করছে, এইটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। ইতিহাসে বিকৃত করছে, নাকি তিনি খুনি, নাকি তিনি বিপ্লবী, নাকি তাকে দিয়ে কেউ এজেন্ডা বাস্তবায়নের পায়তারা করছে, এই সকল কিছু নেই আপনাদের সাথে আজকে আলোচনা করব। শুরুতে আপনাদের সাথে একটা গল্প বলি। একজন গেরস্তর নৌকা হারিয়ে গেছে। তো নৌকা খুঁজতে খুঁজতে হাটে যেয়ে নৌকা পাইছে। এখন চুরে আর গৃহস্থ একসাথে হওয়ার পরে যে মাতবর সে বিচার করতেছে। এখন চুরে বলতেছে, আমার নৌকার গুইরা কয়টা আছে, যেটা নৌকার ভিতরে গুইরা থাকে চিনেন নাকি? ওটার উপরে ওই যেখানে আপনি নৌকা উঠলে বসলে নিচে যেটা শক্তভাবে দাঁড়িয়ে থাকে যেটাকে বলে গুইরে, যে আমার নৌকায় এত গুইরা আছে। চুরে বলতেছে, মানে গৃহস্থ যে বানাইছে সে তো বানিয়ে আইনে শুধু নৌকা ব্যবহার করতেছে, সে তো আর ঘুইরা কিনে নাই। কিন্তু মাতবর চিন্তা করছে যে আমার তো এই আমার নৌকার তো আমি ঘুইরা বলতে পারবো না, কোন মালিকই তো নৌকার ঘুইরা বলতে পারবো না। তখন সে বিচক্ষণতার সাথে এই রায় দেয় যে যে শালা, তুই শালা ঘুইরা গুনলি কেমনে, তুই এলাম এক নাম্বার চোর। আজকের যে আলোচনা করব এর সাথে এই নৌকা চুরির যে গৈরাগুনার যে ব্যাপারটা, এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। শুরুতেই মুফতি আমির হামজার একটা বক্তব্য শুনে নিই, চলো। আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি? টকশোতে 11টা পয়েন্টের উপরে কথা বলেছি। এতদিন যত রকমের উল্টা পাল্টা নাম দিয়েছেন, পুরাটাই যে মিথ্যা এখন সব সাথী জানতেছি। শুনলেন, তিনি বলতেছে যে এই মেজর ডালিম 11টা পয়েন্টের উপরে কথা বলছে। 2 ঘন্টার লাইভ, কয়টা পয়েন্টের উপরে কথা বলছে সে তো অনেক আলোচনা, কিন্তু মূল আলোচনা যে 11টাই ছিল, এইটা এই বাটপারটাই কেমনে চেনে এ মুফতির নামে ধর্ম ব্যবসায়ী। এই আমির হামজার যে কতটা নিকৃষ্ট সেটার একটা প্রমাণ উপস্থাপন না করলে আবার বলতেছে, আপনারা বলবেন যে এইভাবে কথা বললাম কোন ছড়ছে। একটু দেখে নেন। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। দেখলেন রাশমিকা মান্দানার কিরকম চেহারা, তার উপরে আল্লাহর নাম নিয়ে তার দিকে তাকাইতে হবে। কত বড় বাটপার, কত বড় লম্পট, চিন্তা করা যায়? ইসলাম ধর্মে কোথায় বলা আছে মানুষকে মারতে হবে, মানুষের উপর অত্যাচার করতে হবে, জুলুম করতে হবে? অথচ এরা কি বলছে সেটা তো আপনারা লক্ষ্য করছেন। মেজর ডালিমকে যারা সত্য পীর প্রতিষ্ঠায় ব্যস্ত, তাদের ব্যাপার আগে কথা বলে নেই। আরেকজন মুফতি কি বলছে একটু শুনে নেন। গতকালকে সাংবাদিক ইলিয়াস একটা সাক্ষাৎকার নিছে, তার 2.5 ঘন্টার সাক্ষাৎকার দেখে মাথায় নষ্ট। যে এতদিন বইয়ের মধ্যে পড়লাম কি, আর উনি ইতিহাস বলতেছে কি। এতদিন শুনেছি 30 লক্ষ শহীদ হয়েছে বাংলাদেশের জন্য, আর উনি বলতেছে 30 লক্ষ শহীদ হয়নি, শহীদ হয়েছে 3 লক্ষ। বঙ্গবন্ধু ইংরেজি জানে না, 3 লাখ না বলে বলছে 3 মিলিয়ন। কে রে, 3 লাখ কই আর 30 লাখ কই? 30 লাখ যদি শহীদ হয়, প্রত্যেকটা ইউনিয়নে 655 জনকে শহীদ হতে হবে। এই ইউনিয়ন ঘুরলে তো 10 জনও পাওয়া যাবে না। শুনলেন কতজন মানুষ মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে? 30 লক্ষ শহীদ হলে প্রত্যেক ইউনিয়ন কয়জন করে মারা গেছে, এবং সেখানে 10 জনও খুঁজে পাওয়া যাবে না। এদের মুক্তিযোদ্ধা নিয়ে এত চুলকানি কেন এই শালাদের? এই ধর্ম ব্যবসায়ীদের মুক্তিযোদ্ধার কথা শুনলে চুলকানি ওঠে। এদের যদি প্রতিহত না করেন, যেটা যাদের কারণে, যে মহান মুক্তিযুদ্ধের কারণে আমরা স্বাধীন আজ কথা বলতে পারছি, স্বাধীনভাবে সবকিছু করতে পারছি, তাদের নিচে এই পাকি বীজদের সবসময় চুলকানি উঠেই থাকে। কয়জন শহীদ হয়েছে, কয়জন হয় নাই। আরেকটা প্রমাণ একটু দেখে নেন, দেখেন। দেখলেন
এই বাটপার প্রতারকরা বলে যে বঙ্গবন্ধু ইংলিশ পারে না। তুই তো ইংলিশ পারস, ইংলিশ পইরা দেখ যে রাশিয়ার পত্রিকায় কি কয় লাখের কথা বলছে, সারা বিশ্ব মিডিয়া জাতিসংঘ থেকে কতর কথা বলছে। কারণ তখন তো মিডিয়ার উপরে নির্ভর করতে হইব, এখনকার মতো এত এই তোদের মতো ভাইরাল ধর্ম ব্যবসায়ীরা ছিল না, যারা সংখ্যা নিয়ে মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলে, যারা আমাদের সূর্য সন্তানদের নিয়ে কথা বলে, এইসব ধর্ম ব্যবসায়ীদের কথা যারা শুনে তারাদেরও এই পাপ হয়। কারণ এরা তো ধর্মের কথা বলে না, এরা নিজেদের আখের গুছানোর কথা বলে। আপনাদের আমাদের মাঝে উদ্ভট কথা বলে ভাইরাল হয়ে, এখন তো ভাইরাল বক্তা, বুঝেন না? ভাইরাল বক্তারা টাকা কামানোর জন্য আপনি এত বড় বড় কথা বলছেন, হ্যাঁ, ওয়াজের টাকা না দিলে যায় না, আল্লাহর নামে কথা বলবে, আবার হাদিয়া লাগবে কেন? পানি ফু দেও কেমন করে হাদিয়া খায়, তারেক মনোহরের একটা বক্তব্য শুনো। আমি এক ফুদি 2.5 লাখ টাকা নিয়েছি, বেশি নেই, বাচ্চা হয় না, 10 বছর বিয়ের হয়ে গেছে। তো আমি কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে যেটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, হাবলি সলেহান হাবলি যুররিয়াতান তাইয়্যিবাতান, এইগুলো পড়ে পানিতে ফু দিলাম। ওই পানি খাওয়ার পরেই ওর কনসিভ করেছে। 2 বছর পরে দেখা 2 বাচ্চার বাপ, 2 হাতে 2 বাচ্চা। আল্লাহ আর হাদিয়া হই কয়, চাচা আপনি তো কিছু বলেন না, আল্লাহ হাদিয়া দেন, হলে ফোয়া মরে যাবে। দেখলেন, পানিতে ফু দিলে এদের হাদিয়া লাগে, আল্লাহর কালেমা পড়ে, দোয়া দরুদ পড়ে, সেইটাকে এরা পণ্যে পরিণত করেছে। এই এরা সকলে মিলে এই ডালিমকে সত্যপীর বানানোর পায়তারা করছে। কারণ তারা যেটা 71-এ পারেনি, 24-এ এসে তারা সেটা পায়তারা করছে। এখন তিনি বিপ্লবী নাকি 24 আন্দোলনের যাদেরকে স্টেক হোল্ডার বলা হয়, সকলেই পিনাকি দাদা বলে, সার্জিসরাও তার বক্তব্য একটু শুনে নি। 15 আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব, আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। 24-এর বিপ্লব যারা নির্মাণ করছে তাদের অনেকেরই আইডল ছিলেন মেজর ডালিম, অন্তত আমার তো ছিলেনই। ওনার নাম আমরা আকাশে লিখে রাখবো ঈসা খান তিতুমির, হাজী শরীয়তুল্লাহর সাথে। বাংলাদেশে যতবার জালেম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে। কখনো তাদের নাম হবে আবু সাইদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম, আনাস। আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে। 24-এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে পারি। সেই দিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়, ইনকিলাব। শুনলেন পিনাকি কি বলল? 15ই আগস্ট ছিল বিপ্লব, তাকে বিপ্লবীর মর্যাদা দেওয়া হবে। তাকে 24-এ যারা আন্দোলন করে তারা সবাই নাকি এই মেজর ডালিমের কাছ থেকে অনুপ্রাণিত, সে নিজে অনুপ্রাণিত। এর মাধ্যমে তো প্রমাণ হইল যে 71-এ পরাজিত শক্তিরাই 24-এ এসে দেশটাকে অস্থিতিশীলে পরিণত করেছে। এখন সুশীল সমাজ কই? এখন বুদ্ধিজীবীরা কোথায় গেল? এখন তার দুর্নীতির ফিরিস্তিনে একটু কথা না বললেই নয়। আগে একটা প্রমাণ দেখে নেন। দেখলেন এই জায়গায় সে কিভাবে দুর্নীতি করেছে, এবং কেনিয়ার রাষ্ট্রদূত থাকা অবস্থায় বিনা শুল্কে সে 14টা গাড়ি কিনে সেইগুলা ওইখানে বিক্রি করত। ডলারে বেতন দিলে সেটা তার অ্যাকাউন্টে রেখে সে তাকে কেনিয়ার টাকায় রূপান্তরিত করে সেইটা দিয়ে দিত। এইভাবে সে 29 লক্ষ, ওই আমলে 29 লক্ষ, এবং কেনিয়ার একটা ব্যাংকে থেকে একটা মানে রাষ্ট্রদূত, সে নিজের ওইখানে তো বাংলাদেশ সে রিপ্রেজেন্ট করে, সে সেইটার গ্যারান্টি দিয়ে 20 লক্ষ টাকা নিয়েছিল। এটা কত মানে এই যে 20 লক্ষ টাকা নিয়েছে, এটা কখন এই দুর্নীতি তদন্ত হয়েছে? 1995 সালে। তখন তো আর আওয়ামী লীগ ক্ষমতা, তখন কিন্তু বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা। তাহলে বুঝতে পারছেন তো, হ্যাঁ, যাকে এত সৎগিরি, যে নাকি এই কি বলে যে শুল্কের টাকা মওকুফ করে গাড়ি কালোবাজারে বিক্রি করে দেয়, যে নাকি ডলারকে কালোবাজারে বিক্রি করে, যে নাকি এই লোক সামলাতে পারা, তার নাকি বাংলাদেশকে
সে মুক্ত করার চিন্তা করছে এইসব মানে প্রতারকরা, যারা নাকি কিছু টাকার লোভ সামলাইতে পারে না। এবং শুধু এইটাই না, আপনি নিচে দেখেন তার একটা পালক মেয়ে ছিল, এবং ওই কুকুরের খাবারের বিলটাও এই রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করছে। এই হলাম এখন যারা মেজর ডালিমকে সত্যপীর বানানোর চেষ্টা করছেন, তার দুর্নীতির নমুনা। এখানেই শেষ না, তার আপন মামাতো ভাইয়ের মুখ থেকে শুনুন, তিনি তার বোনের জামাই আবুল খায়ের, তাকে কিভাবে অর্থ মানে এই যে বিভিন্ন সরকারের সময় অর্থ লোপাট করে তাকে ফুলে ফেপে কিভাবে ফুলে ফেপে উঠেছে, তার বোন জামাই তার ভাইয়ের ছোট ভাইয়ের 5 স্টার গার্মেন্টস, সেই গল্প একটু শুনে নেন। এরকম যেমন মহুয়া আপা মানে ওনার বোনের হাজবেন্ড আবুল খায়ের লিটু, আবুল খায়ের লিটুর উত্থানের পেছনে কিন্তু ওনার বিরাট হাত আছে। যে ওনার যে বিশাল বড় লোক হয়ে ওঠা, এটার পেছনে কিন্তু মেজর ডালিমের যথেষ্ট হাত আছে, যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে। এরকম সেটা বিভিন্ন, যখন তোমার বিএনপি সরকার ছিল, এর আগে ইভেন কি এরশাদ সরকারের আমলে, কারণ এরশাদ কিন্তু তাকে একসময় ভাইস প্রেসিডেন্ট অফার করেছিল এরশাদ, এবং সেটা আমার আব্বাকে ডালিম নিজেই বলেছিলেন যে মামা আমাকে অফার করা হচ্ছে। আব্বা তখন বলেছিলেন যে এমনিতে তো তুমি একটা জীবনে একটা জঘন্য কাজ করেছো, কিন্তু অন্তত এরশাদের মতো বদমাশের সাথে যেও না, এই কাজটা তুমি করো না। সুতরাং সে কিন্তু এরশাদ এর সময় যথেষ্ট সুযোগ নিয়েছে ফাইন্যান্সিয়াল, এবং তার বোনের হাজবেন্ডকে বুম করার জন্য, এবং বিএনপির আমলেও সে কিন্তু নিয়েছে। এটা কিন্তু আমি একেবারে অকপটে বলে দিলাম। এবং আরেকটি বিষয় হচ্ছে, আরেকটা গ্রুপের সাথে তার যোগাযোগ আছে, সেটা বোধহয় খোঁজ করলে পাওয়া যাবে, সেটা হচ্ছে র্যাঙ্কস এর সাথে কিন্তু তার যথেষ্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে তার। এবং এছাড়াও বাংলাদেশে গার্মেন্টস ব্যবসায় ইত্যাদি ক্ষেত্রে তার পারিবারিকভাবে যে বুমিং করা হয়েছে, বিশেষ করে তার ছোট ভাই স্বপন ভাইয়া, আপনাকে আমি চাইনি এই বিষয়ে আনতে, তো স্বপন ভাইয়ের 5 স্টার গার্মেন্টস ইত্যাদি সহ যে গুলবাগে যে ব্যবসা, সেখানে ফুলে ফেপে ওঠার ক্ষেত্রেও কিন্তু ওনার যথেষ্ট হাত আছে। এবং শুনলেন, হ্যাঁ, বুঝতে পারছেন সত্যপীরের অবস্থাটা কি? এখন সর্বশেষ যে বিষয়ে কথা বলবো, তিনি বিপ্লবী নাকি তিনি খুনি? একটা আত্মস্বীকৃত খুনিকে কিভাবে এরা বিপ্লবী বানানোর চেষ্টা করছে পাইতারারা, এই 71-এর পরাজিত শক্তিরা, পিনাকিরা, সেই সকল কিছু শোনার পরে এখন আত্মস্বীকৃত যে তিনি একজন খুনি, তার প্রমাণটা শুনুন। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন, আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। শুনলেন, যে নাকি যার কারণে আমরা এই বাংলার ভূখণ্ড পেয়েছি, মানচিত্র পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে হত্যা করেছে। বাংলাদেশের একটা কলঙ্কময় অধ্যায়ের সৃষ্টি করেছে। সেই কুলাঙ্গারদেরকে, সেই পাকিস্তানি প্রেতাত্মাদেরকে, 71-এর পরাজিত শক্তিদেরকে আবার পুনরায় বাংলাদেশের উপরে জেকে বসেছে। এই 71-এর পরাজিত শক্তি, এই যে যারা ধর্ম ব্যবসায়ী, এই যে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলল, এদের প্রত্যেকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের আইন শৃঙ্খলা, সকল কিছু এরা ধ্বংস করেছে। এখন তারা ইতিহাস ধ্বংস করতে চাচ্ছে। তার সবচেয়ে বড় প্রমাণ যে সেদিন অগ্নিকাণ্ড ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের যেটা মূল যে বিষয়, সেইটা কিন্তু সবার সামনে, সেটা কি? রাজাকারদের নথি পুড়িয়ে দেওয়া হয়েছে। বুঝলেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনকার এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার রাজাকারদের নথি দেখাইতে পারবে না, কারণ তারা সেটাকে পুড়িয়ে ফেলছে।
তাই এই আত্মস্বীকৃত খুনিকে কখনোই বিপ্লবী নয়, সে 49 বছর লুকিয়েছিল। সে যেহেতু লোকসম্মুখে আসছে, তাকে অবশ্যই, এই খুনি ডালিমকে অবশ্যই বাংলাদেশের মাটিতে এনে বাকিদের মতো একেও জনসম্মুখে ফাঁসিতে ঝোলানো হবে ইনশাল্লাহ। অতি দ্রুতই এই খুনি ডালিমের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।